আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আসলে আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসি, কেননা আমাদের দেশের প্রচলিত যে টিভি মিডিয়া তারা তো আমাদের খুঁজে না। বাংলাদেশে একটা নিয়ম আছে যে একবার মার্কেট পেয়ে যায় তার পিছনে ক্যামেরা ঘরে, তার এর পিছনে বাণিজ্যিকীকরণ আছে। মানে কোন পত্রিকা বেশি বিক্রি হবে এটা পত্রিকালাও বোঝে, টিভির বিজ্ঞাপন বেশি পাওয়া যায়, সেজন্য কিছু ব্র্যান্ডেড লোকজনের পিছনে ক্যামেরা এবং সংবাদপত্রের সাংবাদিকরা ঘোরে। তাই আমার কাছে যেটা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে আমি বলি, একটা খবর পাইলাম যে ডিসি কেলেঙ্কারি, ডিসিদের নিয়োগের ঘুষের একটা অভিযোগ আছে। ডিসি নিয়োগের ক্ষেত্রে ঘুষের অভিযোগ, আর ঘুষ নেওয়ার বা ঘুষ নেওয়ার পরিকল্পনার অভিযোগ আছে। সেই অভিযোগের তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে আসিফ নজরুল সহ আর ওই যে অল্প বয়স্ক একজন উপদেষ্টা আছে, আর একজন আছে। আমার কথা হচ্ছে যে এমনিতেই দেশ খুব নাকাল অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি মানে মাথা চাড়াতে উঠেছে, তারপরে নানান দিকে নানান সমস্যা। আমাদের উপদেষ্টারা তো হিমশিম খেয়ে যাচ্ছে। উপদেষ্টা পরিষদের সাইজ কেন বড় করা হচ্ছে না? এই উপদেষ্টাদের বেতন কি আপনারা দিবেন? আপনারা কি পকেট থেকে দিবেন বেতন? আপনারা যে কাজটা পারতেছেন না। আমরা তো 5ই আগস্টের এই পট পরিবর্তনের পরে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে 1 লক্ষ পুলিশ নিয়োগ দেন। এখন আপনারা সেই জল ঘোলা করে খাচ্ছেন। কেউ কেউ বলতেছেন যে পুলিশ আনসারের লোক নিয়ে দিতে হবে। তার মানে কি? তার মানে দেশে এত অরাজকতা, ডাকাতি, অন্যায়, দুর্নীতি, রাহাজানি এগুলো দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে যাওয়ার পরে বলছেন যে এটা করা দরকার। তো এখন ওই যে আয়নাঘর আছে না, আয়নাঘরের তদন্ত হচ্ছে। আয়নাঘরের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে। কারা মুছে ফেলছে? তাহলে আপনারা কি করলেন? আমি এই জন্যই এই উপদেষ্টা পরিষদকে বলছি বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা যদি 6 মাসও থাকেন দায়িত্বে, বাংলাদেশের একটা বিরাট বড় জঞ্জাল মাথায় নিয়ে আপনারা এসেছেন। অনেক সমস্যার সমাধান করতে হবে। অন্তত রুটিন কাজও যদি করেন তাহলে আপনাদের 24 ঘন্টা সময় হবে না। তাহলে আপনারা কেন উপদেষ্টা বাড়ান নাই? কাউকে পছন্দ হয় নাই? আপনাদের পছন্দ হয়নি কাকে? নদী রক্ষা কমিশন থেকে কাকে বের করে দেওয়া হলো? এক ভূমি খাচ্ছে, বালু খাচ্ছে। তার বিরুদ্ধে কথা বলার পরে মঞ্জুর হোসেনকে নদী রক্ষা কমিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে না? তারপরে কাকে নিয়োগ করছেন ওখানে? তারপরে এখন শুনি সেই মঞ্জুর চৌধুরীর বিরুদ্ধে আবার মানহানির মামলা হয়েছে। তাহলে এখন রিজভি বলতেছে যে ওই সরকারের প্রেতাত্মা এখনও আছে। তা আপনারা ভূত তাড়ানোর কি ওঝা ডাকছেন, কি কবিরাজ ডাকছেন? ভূত তাড়ানোর কবিরাজ যদি শক্তিতে না পারে, বুদ্ধিতে না পারে, দেশে বুদ্ধিমান লোকের তো অভাব নাই। আমি কিন্তু ওই দিন সোশ্যাল মিডিয়ায় পিনাকিদারে রাগ করছি। ধমক দেওয়ার অধিকার আমার নাই, উনি বড় ভাই, দাদা মানুষ। আমি বলছি যে উপদেষ্টাদের সম্পর্কে ভদ্রভাবে কথা বলতে বলেছি এবং তাদেরকে সম্মান করে কথা বলতে বলছি। তাই আমরা কিন্তু ওই সম্মানের জায়গাটা রেখেই বলতে চাই, আপনারা যেটা পারেন না, আপনারা কেন লোকজন বাড়াচ্ছেন না? শুধু নদী রক্ষা কমিশন না, বাংলাদেশটাই রক্ষা করতে হবে। কোথাও কোনো রকমের যোগ্য লোকদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন? আপনাদের বুদ্ধি দিচ্ছে কে? আপনারা এখন শনিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে বসবেন বলেছেন। মানে অনেক ধাক্কা খাওয়ার পরে আপনাদের মাথায় এটুকু এসেছে আপনারা শনিবার থেকে রাজনৈতিক দলের সাথে বসবেন। সেই পত্রিকায় এসেছে যে আপনারা প্রধান রাজনৈতিক দলের সাথে বসবেন। বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলের সংজ্ঞা কী? এখন যদিও নির্বাচন সংস্কার নিয়ে দায়িত্বে আছেন বদিউল আলম মজুমদার, অত্যন্ত সম্মানী লোক, বিজ্ঞ এবং শরীদ মানুষ। আমি তাকেই প্রশ্ন করি, আপনি 6 সংস্কারকের এক সংস্কারক, আপনিই বলেন এই যে প্রধান রাজনৈতিক দল, এই প্রধানের সংজ্ঞাটা কী? আগে তো যাই হোক মান্না ভাই, তারপরে এবি পার্টি, মান্না ভাই, নাগরিকত্ব, তারপরে নূরের গণ অধিকার পরিষদ, এগুলো অনেকের কিছুদিন আগেও নিবন্ধন ছিল না। তারাও কিন্তু বিভিন্ন
সরকারি দাওয়াতে তো নিবন্ধনের শর্ত না, তারা প্রধান প্রধান রাজনৈতিক দল। এখন নিবন্ধন হয়ে গেছে কারো কারো, যদিও এখন হাসনাত কায়ুম ভাই পায় নাই, ভাসানী অনুসারী পরিষদ এখনও বোধহয় পায় নাই, পাবে হয়তো। তাহলে আপনাদের ক্রাইটেরিয়া কি? আপনাদের মানে এই প্রধান প্রধান রাজনৈতিক দল যে আপনারা হিসাব করেন, এটা কী দিয়ে? আপনার যন্ত্রটা কী? মানে আপনাদের হিসাবের মানে সূত্রটা জানা দরকার। বাংলাদেশে আমি যেহেতু রাজনীতি করি, রাজনীতি করার স্বার্থে আমি এই প্রশ্নটা করতে পারি, এই প্রশ্ন করার অধিকার আমার আছে। আমি যদি প্রশ্ন করার অধিকার না রাখি, তাহলে আপনারা উত্তরটা পাবেন কোথায়? আমাকে আগে প্রশ্ন করে আপনাকে অ্যান্সার দেন যে প্রধান প্রধান রাজনৈতিক দলের সংজ্ঞাটা কী। আপনি বলছেন শনিবার থেকে প্রধান প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বসবো। প্রধান প্রধান রাজনৈতিক দলের সংজ্ঞা বলেন। আপনারা যখন শপথ নিয়েছেন বঙ্গভবনে কারে কারে দাওয়াত দিয়েছেন, সেই হিসাব আমরা রেখেছি, দেখেছি। যারা এই বিগত সরকারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করেছে, অবশ্য কেউ কেউ বলেছে নির্বাচন করেছি আমাদের নিবন্ধনই থাকবে না পরে, ঠিক আছে, সেই যুক্তি মেনে নিলাম। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা নীতি আদর্শের সাথে রাজনীতি করে, তাদের সঙ্গে পোল্টি মারা, তাদের সঙ্গে দু কথা বলার স্কোপ আমার নাই। কিন্তু অনেকেই আছে সুযোগ সন্ধানী হয়ে বিগত সরকারের অংশীদার হওয়ার জন্য, তাদের রুটি মদের ভাগ নেওয়ার জন্য বা তাদের লুটোতরাজের ভাগ নেওয়ার জন্য অনেকে নির্বাচন করেছিল। তাদেরকেই আপনি বঙ্গভবনে ডাক দিয়েছেন শপথ অনুষ্ঠানে, অসুবিধা নেই। কিন্তু আপনার সার্ভার, আপনাদের রাষ্ট্রপতির সার্ভার বা নির্বাচন কমিশনের সার্ভার বলেন, বা কিংবা আপনার উপদেষ্টা মণ্ডলীর সার্ভার বলেন, প্রধান উপদেষ্টা কম্পিউটারের সার্ভার বলেন, সেখানে আপনারা অপরাপর রাজনৈতিক দলগুলোর খুঁটিনাটি যাচাই করেন, তাদেরকে আপনি লিপিবদ্ধ করেন, কারা কারা প্রধান, কারা কারা মাঝারি, কারা কারা ক্ষুদ্র। রাজনীতি খুব কঠিন জিনিস। বাংলাদেশের সব বিষয়ে নিষ্পত্তি হয় রাজনীতি দিয়ে। রাজনীতি হচ্ছে মাস্টার কি, সেই রাজনীতির ব্যাখ্যাকে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ধরে নিলাম কিছু কিছু মুরব্বিয়ান, কিছু কিছু সিনিয়র, কিছু কিছু পত্রপত্রিকায় যাদের নাম আসে আপনারা তাদেরকে ধরেছেন, তাদের নিয়ে আলোচনা করেন। সেই আলোচনাটা আগে করেননি কেন? আমি যখন দেখলাম যে ডিসি নিয়োগে যে দুর্নীতির অভিযোগ, যার বিরুদ্ধে তদন্ত করার জন্য তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, আর উপদেষ্টার বাইরে সভ্য সমাজে আর কেউ নাই, তাদেরকে কি তদন্তকারী দলে রাখা যায় নাই? তাহলে নিশ্চয়ই তাদেরকে আপনারা বিশ্বাস করেন না। আই বিলিভ ইট। আপনার উপদেষ্টার বাইরে অন্য কাউকে বিশ্বাস করেন না। আর বিশ্বাস করার আগে এটা মনে রাখতে হবে যে কারোর সম্বন্ধে কোনো তথ্য উপাত্তই আপনাদের কাছে নাই। তথ্য উপাত্ত নাই থাকলে আপনারা শুধু খবরের কাগজ হাতাবেন কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কতগুলো ডিসি আছে আমার সাথে, কতগুলো সচিব আছে আমার সাথে, কতগুলো মন্ত্রী আছে আমার সঙ্গে। সবাই তো আমাদের পলিটিক্যাল কার্যক্রমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান। আমার নিবন্ধনের পদ্ধতি পরিবর্তনের জন্য বলেছি, রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে দেন না কেন? এর জন্য এত এত অফিস আদালত থাকতে হবে, এই অফিস আদালতের ভাড়া গুনবে কে? কালো টাকা, পেশিশক্তি মুক্ত রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই। সেটার জন্য দেখা যাক এই 3 মাসের মাথায় বদিউল আলম মজুমদার কী জিনিস রূপরেখা প্রেজেন্ট করে, যার মাধ্যমে একজন সৎ, নির্ভীক, সাহসী এবং শিক্ষিত মানুষ নির্বাচনে দাঁড়াতে পারে। নাকি আপনারা সেই ফাঁক দিয়েই সেই সমস্ত দুর্নীতিবাজ, কালো টাকা, পেশি শক্তিযুক্ত অসৎ লোককে আবার মনোনয়ন পাবার ব্যবস্থা করেন কি না, তাই না? এবং তারা অনেক অনেক টাকা খরচ করে আবার নির্বাচনে জিতে যায় কি না, সেটা কিন্তু দেখার বিষয়। যাই হোক, বক্তব্য মাঝে মাঝে দিতে হবে এই জন্যই যে আমি কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বাঘের মুখে দাঁড়িয়ে আমি বলেছিলাম গণতন্ত্র মঞ্চের মিটিংয়ে, আমি বলেছিলাম বুলডোজার দিয়ে তোমাদেরকে নামিয়ে দেব। আমাকে অনেকেই রাস্তাঘাটে দেখা হলে বলে বুলডোজার রাজু। আপনি এই বুলডোজার দিয়ে কোথায় কোথায় 5 তারিখে খেলাধুলা হয়েছে দেখেন নাই? আমি তো ক্রেডিট নিতে চাচ্ছি না রে ভাই। আমি নূর হতে চাই না, আমি এবি পার্টির মঞ্জু হতে চাই না, সাইফুল হক হতে চাই না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমি তাদের অনুসারী হয়ে থাকতে চাই, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব। কিন্তু আপনারা যখন জাতীয় ইস্যুতে কোনো কিছু করেন, আমি এই 6 পঞ্চায়েত বা গণতন্ত্র মঞ্চের নেতাদেরকে বলতে পারি, বিএনপিকে বলতে পারি, বিএনপির সালাম ভাই যখন ঐক্য ফ্রন্টের সময় বঙ্গবীর কাদের সিদ্দিককে পরিচয় করে দিয়েছিলেন, এই যে আমাদের ঐক্য ফ্রন্টের নেতা রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, তারপরে হারাই ফেললেন, আর খবর নাই। একবার আপনারা বললেন সর্বদলীয় ঐক্য জোট করা হবে, তারপর আস্তে আস্তে যখন গুটি আপনার পকেটে চলে আসলো, আপনি ঢিল দিলেন।
আরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, আজীবন চলবে। এই যে একটা 5ই আগস্টের যেই স্বাধীনতা, এই স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ চলছে, কারণ এটা চলতেই থাকবে। রিজভী বলছে না যে এখনও সেই প্রেতাত্মারা আছে, তাহলে সেই প্রেতাত্মারা দূর করতে হলে আপনাদেরকেও তো আরেকটু দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসনকে রিশাফলিং করার দরকার ছিল। আজকে আমার আন্দোলন সংগ্রাম করার পরে, সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পরে, আমি যখন 30 তারিখে সম্ভবত খুব বোল্ডলি সোশ্যাল মিডিয়ায় আমি বক্তব্য দিয়েছিলাম, তারপরে ফেসবুক বন্ধ হয়ে গেল। সেই যে স্পিরিট নিয়ে আমরা বিভিন্ন বিষয় শেয়ার করেছি, এত কিছু করার পরে এই সরকার, এই যে সরকার, ইন্টিরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার সেই আইডি গায়েব হয় কীভাবে? তাহলে নিশ্চয়ই ফেসবুকে বা বিটিআরসিতে কিংবা সোশ্যাল মিডিয়ায় সেই প্রেতাত্মারা আছে, যাদের পছন্দ নেই তাদের আইডি খেয়ে ফেলতেছে। সেখানে আমার 88 পেজে আমার পুস্তক লেখা আছে, 45টা কাব্যগ্রন্থ, বাকি উপন্যাস, প্রবন্ধ। এগুলো আর কে দিবে আমাকে? ছোটোবেলা থেকে লিখেছি, এগুলো ফেরত দিবে কে? জুকারবার্গকে লিখেছি আমি, ওখানে নিচে কয়েকজন কেউ হয়তো কমেন্ট করেছে, হয়তো বা ওই অত বড় মাপের লোক এটা দেখবেও না। জুকারবার্গের আমি স্ট্যাটাসের মধ্যে লিখেছি যে আমার আইডি ফেরত দাও, সেখানে আমার 88টা বই আছে। তা আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমি একজনকেও দেখিনি সেখানে কমেন্ট দেওয়া যে না ঠিকই তো, এই রাজু আহমেদ খানের ফেসবুকের আইডি ফেরত চাই। আরে ভাই, আপনি যখন জেলে যান তখন রাজু আহমেদ খানের দরকার হয় মুক্তি চাই স্লোগান। আপনি যখন রিমান্ডে যান তখন রাজু আহমেদ খানের দরকার হয়। আর রাজু আহমেদ খানের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নাই, তাই না? রাজু আহমেদ খান, বাংলাদেশে লক্ষ লক্ষ রাজু আহমেদ খান আছে, কিন্তু সেই সব নেতৃত্বকে বিকাশ করতে হবে। আপনারা মনে করবেন না যে একটা সিন্ডিকেট রাজনীতি করে আপনারা এই দেশের এমপি মন্ত্রী হয়ে যাবেন। তাহলে দুঃশাসনের রাজনীতি এবং অপশাসন এবং এই যে দুর্নীতি, এইগুলো জীবনে কোনো দিন বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারবেন না। তাই আমি একটা কথাই বলি, আমার আগে লাইভ করলে 2-4 জন লোক হয়তো দেখতো, এখন 5-6 জন দেখতে পাচ্ছেন কেউ, আমি তাদের নাম বললাম না। সোশ্যাল মিডিয়ায় আমাদের নিজের দলেরও আছে, তারপরে অন্য লোকও আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে আপনারা দয়া করে বুলডোজার রাজু বলে ডাক দিবেন। আমি বুলডোজার দিয়ে সরকারকে নামিয়ে দিতে বলেছিলাম এবং এও বলেছিলাম যে এই বুলডোজার হচ্ছে দেশের 16 কোটি মানুষ, যাতে আমার বিরুদ্ধে যাতে কোনো আবার ফৌজদারি মামলা হয়ে না যায়। এই জনগণই বুলডোজার, এই জনগণই শক্তি, এই জনগণের প্রতিনিধি আমরা কারা? আমি একা না, আমরা জনগণের প্রতিনিধি, জনগণই। আজকে দেখা যাচ্ছে যে শ্রমিক তারা অধিকার আদায় করতে যে গুলি খায়, তা আগে গুলি খাইছে, হাসিনার দোষ হয়েছে, এখনও গুলি খায়। এখনও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার দপ্তরের সামনে যখন ছাত্ররা যায় তাদেরকে টিয়ার গ্যাস মারা হয়। আরে ভাই, যখন ছাত্ররা আপনাদের সামনে 35-এর আন্দোলন নিয়ে গেল, আপনি তাদের সাথে ডিসকাশনে 2 জন ছাত্র পাঠাই দিলেন কেন? একজন প্রধান উপদেষ্টা হিসেবে, একটা নোবেল লরিয়েট, আপনি একটা বিশ্ব নেতা, আপনি অসুস্থ বা স্বাস্থ্য ভালো নাই, এই উসিলায় আপনি তাদের সাথে কথা বলেন নাই, এটা আমি ভালো চোখে দেখিনি। আপনি যত অসুস্থ হন, আপনি ছাত্র সমাজের সাথে কথা বলতে পারতেন। কি হয়েছে বাবা? আমি তো মনে করি চাকরির জন্য কোনো বয়স দরকার নাই, হ্যাঁ, বয়স কোনো বাধা নয়, চাকরি হবে যোগ্যতায়। বাংলাদেশে যার এক টুকরো পেট আছে, যার খিদে লাগে, যে ভাত খাইতে চায়, তার চাকরি পাওয়া একটা মানব অধিকার, তার অধিকার। বয়স দিয়ে আপনি আটকাবেন কেন? যদি সে বয়সে দুর্বল হয়, বুড়া হয়, খুনখুনি হয়, তাহলে সেই মোতাবেক একটা চাকরি দিতে পারেন। চাকরি যদি আপনার হাতে কাজ না থাকে, সরকারি চাকরি, আপনি রিকমেন্ড করে দিতে পারেন যে একে একটা প্রাইভেট কোম্পানির চাকরি দিয়ে দাও। তাও যদি না হয়, তাহলে আরও অনেক কিছু আপনারা ইচ্ছে করলে পয়দা করতে পারেন। বাংলাদেশের 27 লক্ষ লোক বিদেশি পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা কাজ করে। এটা তো আমরা শুনেছি, তাদের কয়জন চলে গেছে তা আমি জানা নাই। একটা সোশ্যাল মিডিয়ায়, একটা ইউটিউবে একটা ভয়েস ফাঁস হয়ে গেছে। ভয়েসটা কি জানেন? সালমান এফ রহমান এনএসের সাথে কথা বলছে যে তাদেরকে তোমরা বারবার কোনো ফাইল ফেরত দিচ্ছ। তা বলছে যে এনবিআর আপনার এনএসআই বলতেছে যে এটা তো দেশের ক্ষতি হচ্ছে, কারণ তার 7-8 লাখ টাকা বেতন পায়, 2 লাখ টাকা বেতন দেখায় ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তখন সালমান এফ রহমান কি বলছে জানেন? বলছে এটা এনবিআর দেখবে। আরে বাপরে বাপ,
এনবিআর দেখবে। এখানে এনএসআর সেই কর্মকর্তা বলেছেন, সৎ সাহসী কর্মকর্তা, উনি বলছেন যে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে। আর্থিক ক্ষতি দেখার দায়িত্ব আপনার না, আপনি দেখবেন সিকিউরিটি। আপনার এই এনবিআর দেখবে, আপনাদের সঙ্গে বসতে হবে। এনবিআর দেখবে আর কি, যেখানে 8 লাখ টাকা বেতন পায়, 2 লাখ টাকা দেখায় ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বাংলাদেশে আমরা কয় টাকা বেতন পাই? আমি যে 2017 সালে চাকরি ছাড়ছি, মান্না ভাই জেলে গেছিলো, আমার চাকরি রাখাটা থ্রেড হয়ে গেছিলো, চাকরি যা যা অবস্থা। পিএফ গ্র্যাচুইটি পাওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে চাকরি ছেড়ে দিলাম। একটা ফোন দিয়েছেন কেউ? মান্না ভাইয়ের কথা বাদ দিলাম, বুড়া হয়ে গেছে, অসুস্থ মানুষ, মেমোরি তো আছে, কিন্তু এত কিছু তো খেয়াল রাখা সম্ভব না। আপনার চেলা চামুন্ডরা কোথায়? আপনার দলের কথা বলছি না, আরও অনেক দল আছে। কেউ কেউ বলছে, বাবা তুমি তো চাকরিটা ছেড়ে দিয়েছো, তুমি এখন কী করছো? তাহলে আর নেতা কাকে বলে? নেতা হচ্ছে যার কথায় কি মানুষ, যার কথা শোনে। তা আপনার এত এত মানুষ আপনাদেরকে তেল তেল মারে, এত এত মানুষ আপনাদের অনার করে, সম্মান করে, আপনার এত একটা হ্যালো দিয়ে আমার না, আমার কথা বাদ দেন। আমি রাস্তার রাজা, রাস্তায় আসি, রাস্তায় খাই, যাই যাই পাই তাই তাই খাই, আমি আমার কথা বলছি না। এই যে বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর 66% বেকার, আরে লেখাপড়া করার পরও বেকার, অন্যদের কথা বাদ দিলাম, তাই না? তাই সেই বেকার সমস্যার সমাধান কে করবে? যেখানে আপনার 25 আন্দোলনে 25 বছর পর্যন্ত সরকারি চাকরি চায়, সেটা শেখ হাসিনার সরকার ইস্পিস করেছিল, নিষ্পিস করেছিল, দেব কি দেব না, দেব কি দেব না। আপনারা দিচ্ছেন না কেন? ওয়াই নট? আপনি কেন এটা তদন্তের জন্য আর এক জায়গায় পাঠাচ্ছেন? এক কলমে লিখে দেন যে হ্যাঁ 35 কেন, 40 করে দেন। আরে চাকরির জন্য কোনো বয়স চলবে না। আমরা যদি পাওয়ারে আসি, আমি বলবো যে চাকরির জন্য কোনো বয়স থাকে না। তোমার যোগ্যতা কী আছে তুমি চোখে দেখো, হ্যাঁ কানে শোনো, কাজ করতে পারো, কোনটা পারো, ইন্টারভিউ নিয়ে সেই অনুযায়ী চাকরি, সেই অনুযায়ী বেতন। সরকারি চাকরির সংখ্যা বাড়ান, আপনারা দেউলিয়া হবেন না, কারণ আপনারা কম ট্যাক্স কাটেন না মানুষের কাছ থেকে। এত এত মানুষের কাছে ট্যাক্স কাটেন, আপনি চোখে দেখেন না? 3 মাসে 3000 করোড়পতি হয়েছে বাংলাদেশে এই সরকার আসার পরে। 3 মাসে কি, এই সরকার আসার পরে না, আগে পরে, মানে এই মাঝখানে 3 মাসে 3000 কোটিপতি হয়েছে। এই ফাঁক ফোকরগুলো খুঁজে বের করেন না কেন? কীভাবে কোটিপতি হয়? আরে যার কোটি টাকা আছে সে আবার আর 1 কোটি টাকা বানাইতে পারে, কিন্তু আপনারা কেন তাদেরকে সাইজ করতেছেন না? আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যাদের বাড়ি আছে, অনেক বড় বাড়ি, দীর্ঘদিন আগে লোন শোধ, ছেলেপেলে বিদেশে বিয়ে হয়ে পাকনা হয়ে আপনার দাঁতের মারি পর্যন্ত পড়ে গেছে, আপনি সেই বাড়িতে, সেই বাড়িওয়ালাকে আপনি অধিক মূল্যে ভাড়া নিচ্ছে ভাড়াটিয়ার কাছ থেকে। কেন? সরকার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে না কেন? যে আপনার বাড়ির লোন শোধ, আপনার বাড়ির সব শোধ, আপনার ছেলেপেলের লেখাপড়া শেষ, আপনারা বুড়ো বুড়ি খাবেন, ভাড়া কমাই দেন। কে বলবে কথাটা? কে বলবে কথা? ভাড়া কমাও, ইনস্ট্যান্ট নোট দেবে। এই সমস্ত কর্তৃপক্ষ কারা? বেতন করে নেন না, ফাও ফাও থাকেন, মাগনা থাকেন, সরকার বেতন দেয় না। ওয়াই নট? আপনারা চেক করেন, চেক করে ওইসব বাড়িওয়ালারা বলেন ভাড়া কমাও। এবং যে সমস্ত বাড়ি লোনে আছে, লোনের বাড়ি, তার জন্য স্যাক্রিফাইস করেন, তারা ঠিক আছে ভাড়া নেই, তারপরও ভাড়া কমাতে হবে। বাংলাদেশের মানুষ যা বেতন পায় তার 50% ভাড়া দিতে হয়। আরে বাপ বাপ, মগের মূল্য পাইছেন? আপনি একটা বাড়ি বানাইছেন, আপনি ঘুষ খাইছেন না কি খাইছেন, আপনি বাড়ি বানাইছেন, ঠিক আছে, ওটা আমি তদন্ত করলাম না, তদন্ত যার করার সে করবে। কিন্তু এই বাড়িওয়ালা কেন একজন চাকরিজীবীর বেতনের অর্ধেক ভাড়া নিয়ে যাবে? কই আপনারা সেখানে কি করেন? আপনাদের কাজ এই আইনগুলো তৈরি করেন। আসিফ নজরুল সাহেবকে বলছি, আপনি এইসব খুঁজে 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 দেখেন। আপনার এখন এই যে ডিসি সাহেবের ঘুষ খাওয়ার তদন্ত কমিটি থাকা দরকার নাই, ওখানে আসাদ বাড়িয়ে দিয়ে দেন, রফিকুল ইসলাম আসাদ, পরখ রাজনীতিবিদ। কত মানুষ রাজনীতি করতে করতে ফকির হয়ে গেছে, রাস্তে রাস্তে ঘুরে বেড়াচ্ছে, একাধারে 5টা ভাষা জানে। আপনাদেরকে এগুলো খবর আছে? আপনারা জানেন কিছু? আপনারা মনে করেন যে আপনার স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করে ফেলেছেন। আরে বহু লোক রক্ত দিয়েছে। এই যে বলা হয় না ছাত্র জনতা বলে আপনারা একটা পারপাস সার্ভ করেন। বহু শ্রমিক মারা গেছে গুলি খেয়ে, বহু ছাত্রের মা গুলি খাইছে, বহু ছাত্রের বাপও খাইছে। এবং আমার মতো বহু ছাত্রের বাপ সোশ্যাল মিডিয়ায় বড় বড় গ্রুপের অ্যাডমিন হয়ে জীবনের রিস্ক নিয়ে রাত্রেবেলায় যখন এসে যখন পিটায় ধরে নিয়ে আয়না ঘরে নিয়ে যায়, সেই ঝুঁকি মোকাবেলা করে আমরা ওই সমস্ত গ্রুপে অ্যাডমিন ছিলাম। আপনারা খবর রাখেন? আপনারা মনে করেন যে সম্মুখ যুদ্ধে যা ছিল, কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে একটা অস্থির অবস্থা হচ্ছিল, রাতের বেলা কান্নার শব্দ, ওই সমস্ত সিক্রেট গ্রুপগুলোতে আমরা অ্যাডমিন ছিলাম। আমরা তার জন্য কোনো প্রতিদান চাচ্ছি না, বেতন করে চাচ্ছি না।
আমার কথা ঠিক আছে, আপনারা পুরস্কৃত করেছেন, কাউকে কাউকে ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে আপনি অ্যাডভাইজার বানাচ্ছেন। আর কিছু নাই এই দেশে, আর কোনো অধিদপ্তর নাই, আর কোনো জায়গা নাই, সব কিছু কোলাপস হয়ে যাচ্ছে। কাজ করতে পারতেছেন না, ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারছেন না, তারপরে দ্রব্যমূল্য কমাতে পারতেছেন না, সিন্ডিকেট ভাঙতে পারছেন না। যদি না পারেন তাহলে লোক বাড়াচ্ছেন না কেন? হাউ স্ট্রেঞ্জ! লোক কেন বাড়াচ্ছেন না? হোয়াই নট? এত কড়া ভাষায় আমি কখনো কথা বলি না। আমি ভাবছি আমি বুলডোজার রাজু, এখন থেকে কড়া ভাষায় কথা বলতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে সোজা আঙ্গুলে কখনোই ঘি ওঠে না, সোজা আঙ্গুলে কখনোই ঘি ওঠে না। আমার কাছে অনেকগুলো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে, এমনকি কিছু কিছু ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা সার্কুলার থাকা সত্ত্বেও এমপ্লয়ীদেরকে সেই সব ফ্যাসিলিটিস দিচ্ছে না। বিশেষ করে কিছু কিছু ব্যাংক আছে একই বেতনে, ক্যাশ এবং জেনারেল একই বেতনে একই রকমের কোয়ালিটির ছেলেদেরকে বেতন বৈষম্য করছেন। যখন ধরবো পালাবার পথ পাবেন না, বলে দিলাম। রাজু আহমেদ খান পৃথিবীতে একবার আসছে, আবার একবার চলে যাবে, কিন্তু মনে রাখবেন কোনো ক্রেডিট করাবার জন্য কথা বলছি না। যে সমস্ত বৃদ্ধ সারা যেমন রাজনীতি করে এখন ধুকে ধুকে মরছে, তাদেরকে বেকার ভাতা দেওয়া শুরু করে দেন। বসে বসে হালুয়া রুটি খাবেন, গণভবনে বসে এরকম নানান রকমের ফ্রিস্তির রান্না হবে আর আপনারা খাবেন। ঠিক আছে, আপনারা খান, দেশের 16 কোটি মানুষকে নিয়ে খেতে হবে। আমি আবার লাইভে আসবো, আবার কিছু কিছু বিষয় নিয়ে আসবো, আরেকদিন আসবো, আবার প্রতিদিন আসবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার দেশের মানুষের দুরবস্থা দেখে যদি আপনারা স্টেপ না নেন, তাহলে আপনাদের 1 মিনিট ক্ষমতা থাকার কোনো অধিকার নাই, 1 মিনিট না। আর যদি না পারেন তাহলে মিলু ভাইয়ের মতো, ফয়েজ ভাইয়ের মতো আরও লোকজন নেন, বিভিন্ন জায়গায় সেট করেন এবং এটা একটা কোঅর্ডিনেশন করে রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালান। যদি নাই পারেন তাহলে মানে কেটে পড়েন। আপনাকে দাওয়াত করেছে মিশর, ধন্যবাদ D8 সম্মেলনে ইউনূস সাহেবকে মিশর দাওয়াত দিয়েছে। বাংলাদেশের অবস্থা তো কাহিল, মিশর যে আপনি কি করবেন? তাই আমি বলছি যে এই সমস্ত পরখাওয়া রাজনীতিবিদদেরকে আপনারা দেখেন, অনেক শিক্ষক আছে, অনেক সৎ মানুষ আছে, তারা পয়সার অভাবে নির্বাচনে দায় দেবে না, তাদের প্রতিনিধিত্ব করবার, সৎ মানুষের রাজনীতি করবার, শাসন করবার অধিকার আছে। কালো টাকা পেশি শক্তিযুক্ত মানুষদেরকে এই কালো নির্বাচনে, এই ধরনের নির্বাচনী ব্যবস্থা করে আবার কথা বলছেন, এই ধরনের নির্বাচনী ব্যবস্থাকে এস্টাবলিশ করে আপনারা এই সমস্ত সৎ মানুষদেরকে কখনোই দেশের শাসন ভারে আনতে দিচ্ছেন না। এই জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। তাই বলছি, বর্তমান সরকার যারা এক্সিস্টিং পাওয়ার নিয়ে আছেন, যদি এই দায় থেকে বাঁচতে চান, এখন এই নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করুন। ভালো থাকবেন এবং ভালোর সঙ্গে থাকবেন, এবং মানুষকে লাইক কমেন্ট না দিতে পারেন, অন্তত পক্ষে আপনাদের ভেতরটা জ্বলে পুরো সাইকাই হয়ে যায়, লাইক কমেন্ট না দিতে পারেন, অন্তত পক্ষে মনে মনে দোয়াটা করেন, নাহলে কিন্তু পার পাবেন না। বলে দিলাম, কার কার পিছনে পৃষ্ঠদেশে পায়খানা আছে সেগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করা হচ্ছে। আমাদের টিম অলরেডি রেডি হচ্ছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। সে সরকার দল, বিরোধী দল, বিএনপি, আওয়ামী লীগ, কোনো কিছু গোনাগাতি চলবে না। যে অন্যায় করবেন, যে অনিয়ম করবেন এবং যে নিয়মের ব্যত্যয় করবেন, তাকে একটা একটা করে ধরা হবে। সবাই ভালো থাকবেন এবং ভালোর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।